নমস্কার বন্ধুরা, জ্ঞান ম্যানিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ থেকে আমরা নতুন একটি কোর্স শুরু করলাম। আইসিএসসি ক্লাস 10-এর ফিজিক্সের প্রতিটি চ্যাপ্টার আমরা ডিটেলসে আলোচনা করব এবং তার যে নিউমেরিক্যাল প্রবলেমস এবং কোয়েশ্চেন আনসার নিয়ে আমরা বিশদ আলোচনা করব। তাই ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী চ্যাপ্টারের ভিডিওগুলি আপলোড করলে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো প্রথম যে চ্যাপ্টার আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে ফোর্স, আইসিএসসি ক্লাস 10 ফিজিক্স। এর মধ্যে যে টপিকগুলো আমরা কভার করব সেগুলো হচ্ছে টার্নিং এফেক্ট, ইকুইলিব্রিয়াম, সেন্টার অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন এবং সার্কুলার মোশন। তো চলো দেরি না করে আমরা শুরু করব। তো প্রথমেই আমরা যেগুলো পড়ব সেগুলো হচ্ছে এক্সপ্লেন ফোর্স। আমরা ফোর্সটাকে এক্সপ্লেন করব। এরপরে আমরা মোমেন্ট অফ ফোর্স পড়ব, তারপরে গ্র্যাভিটেশনটা কী সেটা আমরা পড়ব, সার্কুলার মোশন পড়ব এবং লাস্টে আমরা কিছু প্রবলেম সলভ করব যেগুলো আইসিএসসি স্ট্যান্ডার্ডের প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম। তো প্রথমেই দেখো হোয়াট ইজ ফোর্স। এগুলো আমরা আগের কোনো আমরা ছোটো ক্লাসে অলরেডি পড়েছি। জেনারেলি কোনো পুশ বা পুল, কোনো জিনিসকে আমরা ঠেললাম বা টানলাম, সেই জিনিসটাকে আমরা বলবো ফোর্স, মানে পুশ অর পুল দ্যাট ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ মোশন অর শেপ। এবারে ফোর্স অ্যাপ্লাই করলে কী হয়, কোনো বস্তুর তার শেপ হতে পারে, চেঞ্জ হতে পারে। যেমন হচ্ছে কোনো একটা বস্তু, ধরো স্প্রিংকে আমি জোরে চাপ দিলাম, সেই স্প্রিংটা কী হবে, ছোটো হয়ে যাবে। আবার সেই ছোটো হওয়া স্প্রিংটাকে যদি আমরা দু প্রান্তে ধরে টানি, তাহলে কী হবে, সেটা আবার স্প্রিংটা লম্বা হয়ে যাবে। তার মানে তার শেপ চেঞ্জ হচ্ছে। অথবা ধরো একটা মাঠে একটা ফুটবল পড়ে আছে, তাকে তুমি একটা জোরে কিক মারলে, তাহলে ফুটবলটা চলতে শুরু করলো। তার মানে কি, সেই ছিল রেস্টে, আফটার অ্যাপ্লাইং ফোর্স সেটা আবার মোশনে চলে গেল। ঠিক একইভাবে যখন একটা গোলকিপার গোলটা আটকায়, ফুটবল যে গোল আটকায়, তখন কি হয়, একটা বলটা যখন থাকে মোশনে, তাকে আমরা ফোর্স দিলাম, তাকে আমরা আটকে দিলাম। তার মানে একটা পুশ বা পুল আমরা তার উপরে প্রয়োগ করলাম, যার ফলে সেই বস্তুটার স্টেট অফ মোশন চেঞ্জ হলো, মানে রেস্ট ছিল মোশনে গেল, অথবা মোশনে ছিল রেস্টে এলো, অথবা তার আমি শেপ চেঞ্জ করলাম। শেপ মানে শেপ বা সাইজ যাই হোক না কেন, সেটা আমি চেঞ্জ করলাম। তো জেনারেলি পুশ অর পুল দ্যাট ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ মোশন অর শেপ ইজ নোন অ্যাজ ফোর্স। ফোর্স ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। এটা মনে রাখতে হবে, ফোর্সটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। মানে আমার তো ফিজিক্যাল কোয়ান্টিটি দু রকমের হয়, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডিরেকশন নেই। যেমন হচ্ছে সাপোজ ডিস্টেন্স, আমি এখান থেকে রেল স্টেশন গেলাম, সেটা হচ্ছে সাপোজ 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার গেলাম বা এলাম, যদি মানে এর কিন্তু কোনো ডিরেকশন নেই, কিন্তু একটা ভ্যালু আছে, ম্যাগনিটিউড আছে, স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ফোর্সের কি, ফোর্সের হচ্ছে ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে। দ্যাটস ওয়াই ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এবং যেমন হচ্ছে সাপোজ গ্র্যাভিটেশনাল ফোর্স, পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, সেটা কিন্তু সবসময় দেখো, সবসময় কিন্তু পৃথিবী নিজের দিকে টানে, তাহলে ইট হ্যাজ এ পার্টিকুলার ডিরেকশন এবং এর একটা ভ্যালু রয়েছে। A force may start, stop, speed up, slow down or change the direction of motion. এগুলো হচ্ছে ফোর্সের এফেক্ট। একটা ফোর্স যদি অ্যাপ্লাইড হয়, তাহলে তারপরে তার সেই বস্তুটা যার ওপরে অ্যাপ্লাই হচ্ছে, সেই বস্তুটার কী কী পরিবর্তন আসতে পারে। একটা হচ্ছে স্টার্ট হতে পারে, সে রেস্টে ছিল, চলতে শুরু করলো। স্টপ হতে পারে, সে মোশনে ছিল, রেস্টে চলে আসতে পারে। স্পিড আপ হতে পারে, মানে তার স্পিডটা বাড়তে পারে। অথবা স্লো ডাউন হতে পারে, স্পিডটা কমতে পারে। অথবা সে যেদিকে আসছিল তার ডিরেকশনটা চেঞ্জ হতে পারে। তাহলে এতগুলো কিন্তু ফোর্সের এফেক্ট, ঠিক আছে। তো ইট ক্যান অলসো প্রডিউস ডিফর্মেশন অর চেঞ্জ দ্য শেপ অফ এনার্জি। যেটা আগে বললাম যে একটা স্প্রিংকে আমি যদি চাপ দিই, স্প্রিংটা সাইজে কিন্তু ছোট হয়ে যায়। আবার যদি চাপটা সরিয়ে নিই, তাহলে কিন্তু সে আবার লম্বা হয়ে যায়। তার মানে ইট ক্যান অলসো প্রডিউস ডিফর্মেশন অর চেঞ্জ দ্য শেপ অফ অ্যান অবজেক্ট। আর একটা জিনিস মনে রাখতে হবে, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন এবং সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, ঠিক আছে। এবারে দেখো নিচে একটা বক্স করা রয়েছে, সেই বক্সে তোমরা দেখতেই পাচ্ছ যে 1 নিউটনের একটা ডেফিনেশন দিয়ে দিয়েছে। আমরা এক জেনারেলি জানি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ হয়, মানে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তার মানে আমি যদি এখানে 1 নিউটন ধরি, তাহলে 1 নিউটন ইকুয়ালস টু মাস মানে কত, মাস হচ্ছে 1 কেজি, তাহলে 1 কেজি ধরা হয়েছে। আর এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে একটা জিনিস পরিষ্কার হলো যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন তৈরি হয়, তাহলে
যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তাকে আমরা বলবো 1 নিউটন। তাহলে আমরা পরিষ্কার জিনিস পেয়ে গেলাম যে 1 নিউটন ফোর্স যদি আমাকে করতে হয়, যদি আমাকে 1 নিউটন ফোর্স ডেফিনেশন করতে হয়, তাহলে বলবো 1 নিউটন ফোর্স ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড অন এ বডি অফ মাস 1 kg টু প্রডিউস অ্যান অ্যাক্সেলারেশন অফ 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। ভেরি ইজি, ঠিক আছে। নেক্সট যেটা আমরা বললাম, এফেক্টস অফ ফোর্স, চেঞ্জ মোশন, চেঞ্জ স্পিড, চেঞ্জ ডিরেকশন, চেঞ্জ শেপ, এই এতগুলো কিন্তু এফেক্টস অফ ফোর্স রয়েছে। তার মোশন চেঞ্জ হতে পারে, সে মানে একদম তার স্টেট অফ মোশন তার পাল্টাতে পারে, স্টেট অফ মোশন পাল্টাতে পারে, তার তার স্পিড পাল্টাতে পারে, তার ডিরেকশন পাল্টাতে পারে, তার শেপ পাল্টাতে পারে। তাহলে এতগুলো কিন্তু ফোর্সের এফেক্ট এখানে রয়েছে। এবারে আমরা আসছি মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স হচ্ছে যাকে আমরা বাংলায় বলা হয় যে একটা বলের মোমেন্ট। বলের মোমেন্ট বলতে আমরা কি বলবো, বলের মোমেন্ট মানে হচ্ছে যে টার্নিং এফেক্ট। মানে ধরো আমি একটা দরজা খুলছি, বা ধরো আমি কোনো একটা কৌটোর ঢাকনা খুলছি, বা স্ক্রুড্রাইভার চালাচ্ছি, তাহলে তোমরা এখান থেকে দেখতেই পারছো যে এই যে ফোর্সগুলো অ্যাপ্লাইড হচ্ছে দরজাকে, যেমন দরজার ওপরে যদি আমি ফোর্স, তাহলে কী হবে, দরজাটা ঘুরবে, একটা কবজার ওপর দরজাটা ঘুরছে। আমি যদি একটা স্ক্রুড্রাইভার চালাই, তাহলে স্ক্রুড্রাইভারটা ঘুরছে, ঠিক আছে। আমি যদি একটা ট্যাপ খুলি, ট্যাপ মানে যে তোমার জলের ট্যাপ খুলি, তার ট্যাপের মাথাটা কী করছে, ঘুরছে। তার মানে অ্যাকচুয়ালি এটা টার্নিং এফেক্ট হচ্ছে, যে একটা টার্নিং এফেক্টটা কার জন্য হচ্ছে, ফোর্সের জন্য হচ্ছে। আমি আঙুলে দুদিকে দুটো ফোর্স অ্যাপ্লাই করছি। একটা ফোর্স, এই ধরো একটা তোমার ঢাকনা, একটা ফোর্স আমি এদিকে অ্যাপ্লাই করছি, একটা ফোর্স আমি এদিকে অ্যাপ্লাই করছি, এবং যার জন্য কিন্তু এটা ঘুরছে এদিকে, ঠিক আছে। তো আমার যে এই যে টার্নিং এফেক্টটা হচ্ছে, সেই টার্নিং এফেক্টটাই কিন্তু হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। এবং এই যে টার্নিং এফেক্ট, এটা ডিপেন্ড করছে কার ওপরে, ফোর্সের ওপরে, এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পাইভট। পাইভট মানে কি, পাইভট মানে হচ্ছে, সাপোজ এইটা হচ্ছে একটা দরজা, এই দরজাটা সাপোজ এইখানে তোমার এইর ওপরে পাইভটের আছে, মানে এইটা হচ্ছে কেন্দ্র। এবারে এখানে তোমার হ্যান্ডেলটা রয়েছে, এবারে দরজার ওপরে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে কি দরজাটা তো ঘুরবে এদিকে, এর রেসপেক্টে তো ঘুরবে এদিকে। তাহলে এই যে রেসপেক্টে ঘুরছে, তার মানে এটাকে আমরা বলছি টার্নিং এফেক্ট। এটা ডিপেন্ড করে কার ওপরে। ধরো আমি একটা এখানে বস্তু নিলাম, এটা এখানে পাইভট আছে, এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এই যে পাইভট আছে এক্সিস, তাহলে এইখান থেকে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এটা যদি ডি হয়, আর এই ফোর্সটা যদি এফ হয়, তাহলে মোমেন্ট অফ ফোর্স হবে টাউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি, ঠিক আছে। তার মানে কি, মোমেন্ট অফ ফোর্স সেটা হচ্ছে কার উপর ডিপেন্ড করছে, ফোর্সের উপরে, কতটা ফোর্স সেখানে অ্যাপ্লাই হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে, মাল্টিপ্লাইড বাই কার উপর ডিপেন্ড করছে, ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কোনটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য পাইভট অ্যান্ড দ্য পয়েন্ট অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। মানে যে পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেই পয়েন্ট থেকে যেখানে ওই বডিটা আর কি পাইভটেড আছে, সেই অবধি তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে একটা জিনিস পরিষ্কার হলো যে টাউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। তার মানে যদি আমাকে টার্নিং এফেক্টটা বাড়াতে হয়, তাহলে আমাকে ফোর্সটা বাড়াতে হবে। তার মানে গ্রেটার ফোর্স মানে গ্রেটার টার্নিং এফেক্ট, ঠিক আছে। আবার যদি ডিটা বাড়ে, সেক্ষেত্রেও টাউটা বাড়ছে। তার মানে যদি আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্সে যদি বাড়ে, সেক্ষেত্রেও কিন্তু টার্নিং এফেক্টটা বাড়ছে। তার মানে সোজা কথাই হচ্ছে, টার্নিং এফেক্ট টাউ বা মোমেন্ট অফ ফোর্স, সেটা ডিপেন্ড করছে দুটো জিনিসের ওপরে। একটা হচ্ছে ফোর্স তার ভ্যালুর ওপরে, বাড়লে বাড়বে, কমলে কমবে। আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন পাইভট অ্যান্ড পয়েন্ট অফ অ্যাকশন, ওটাও বাড়লে টার্নিং এফেক্ট বাড়বে, ওটা কমলে কমবে। তার মানে একটা জিনিস পরিষ্কার হলো, আর ডোর ওপেন্স মোর ইজিলি হোয়েন পুশড ফার ফ্রম ইটস হিঞ্জেস। মানে আমি যদি দরজাটাকে একদম কবজার কাছে ফোর্স দিই, সেইটা আমার পক্ষে একটু প্রবলেমেটিক হবে দরজাটা খোলা। সেই জন্যে কিন্তু দরজার হ্যান্ডেলটা একদম দরজার এজের দিকে থাকে, যার জন্য এজের ওপর যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তাহলে ডিস্টেন্সটা বাড়লে আমার মোমেন্টটা বাড়বে, কারণে দরজাটা খুলতে আমার সুবিধা হবে, ঠিক আছে। তো আর লাস্ট হচ্ছে দেখুন, মোমেন্ট অফ ফোর্স ইকুয়ালস টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে টাও ইকুয়ালস টু এ মাল্টিপ্লাইড বাই ডি। খুব সোজা। তো এটা আমার হলো। এরপরে আমরা দেখি কী আছে। এই যে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এক্সাম্পলটা খুব সোজা এক্সাম্পল, যে আমাকে গিভেন দেওয়া আছে, ফোর্সটা দেওয়া আছে 20 নিউটন, আর ডিস্টেন্সটা দেওয়া আছে 0.5 মিটার।
তাহলে আমাকে কোয়েশ্চেনটা হচ্ছে যে আ ফোর্স অফ 20 নিউটন অ্যাক্টস অ্যাট এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম 0.5 মিটার ফ্রম এ পাইভট। পাইভট থেকে 0.5 মিটার দূরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে একটা ফোর্স 20 নিউটন অ্যাপ্লাইড হলো, তাহলে তার টাও কত হবে, মানে মোমেন্ট অফ ফোর্স কত হবে। সিম্পল, আমরা টাও ইকুয়ালস টু জানি এফ ইন্টু ডি, তাহলে এফ এর ভ্যালু অলরেডি গিভেন 20, আর ডিস্টেন্সটা গিভেন 0.5 গুণ করে দিলাম, আমি পাচ্ছি কত 10 নিউটন মিটার। মোমেন্টের ইউনিট হচ্ছে কত, নিউটন মিটার। কেন না, এফ আছে এখানে আর ডি আছে এখানে, তাহলে এফের জন্য এলো হচ্ছে নিউটন, আর এর জন্য এলো হচ্ছে মিটার। সিম্পল। তাহলে আশা করি মোমেন্ট অফ ফোর্সটা বোঝা গেছে, তাই তো। এরপরে এখানে জিনিস বলা আছে যে ক্লকওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ মোমেন্ট যেটা হচ্ছে যে ক্লকওয়াইজ মোমেন্ট সবসময় কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে, তার মানে এখানে সবসময় যে দুটো ফোর্স অ্যাপ্লাই হবে তার রেজাল্ট্যান্ট যে দিকটা হবে সেটা কিন্তু ক্লকের দিকে, মানে ক্লকের হ্যান্ডে যেদিকে ঘুরছে সেদিকে। যেমন হচ্ছে পুশিং দ্য রাইট সাইড অফ আ হুইল ডাউনওয়ার্ড, ঠিক আছে, কোনো একটা চাকা যদি ডান দিকে ঘোরে, নিচের দিকে ঘোরে, রাইট সাইডটা। আর অ্যান্টি ক্লকওয়াইজ কি, অ্যান্টি ক্লকওয়াইজ যদি এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে তাহলে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যেখানে আমার একটা টিপ বলেছি দেখো, সেটা হচ্ছে অলওয়েজ স্টেট দ্য পাইভট অ্যান্ড ইউজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবারে হচ্ছে আমার প্রিন্সিপাল অফ মোমেন্টস। প্রিন্সিপাল অফ মোমেন্টস হচ্ছে যেমন দাঁড়িপাল্লার ক্ষেত্রে কী হয়, দাঁড়িপাল্লার ক্ষেত্রে একটা পাইভট থাকে, দুদিকে দুটো পাল্লা থাকে, এবং এখানে আমরা ওয়েট দিই, এখানে আমরা ওয়েট দিই, তাহলে এটা ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হয়ে যায় কেন না, এর ক্ষেত্রে এই যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এই দুটো মোমেন্ট কিন্তু সমান হয়, এবং এই জিনিসটাকে আমরা বলবো প্রিন্সিপাল অফ মোমেন্ট। এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই বডিটা কিন্তু রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকে। বোঝা গেছে। একটা দাঁড়িয়ে পাল্লা, তার মাঝখানে পাইভটের আছে, এদিকে একটা দাঁড়িয়ে আছে পাল্লা আছে, এদিকে একটা পাল্লা আছে। এবার এখানে দুটো আমি ওয়েট দিলাম, যদি আমি সেম ওয়েট দিই, একই ওয়েট দিই, এদিকেও দিলাম ডাব্লু, এদিকেও দিলাম ডাব্লু, তাহলে কী হবে, দাঁড়িপাল্লাটা ইকুইলিব্রিয়াম থাকবে, এটা কোনো দিকেই নামবে না, কোনো দিকেই উঠবে না, সমান থাকবে, হরিজন্টাল থাকবে, অনুভূমিক থাকবে। তাহলে অনুভূমিক থাকা মানে হচ্ছে কি, এর যে ক্লকওয়াইজ মুভমেন্ট আর এর যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সেই দুটো কিন্তু একে অপরের সঙ্গে সমান। এবং এই যে কন্ডিশন, এটাকেই বলা হয় প্রিন্সিপাল অফ মোমেন্টস, এবং এই জন্যেই কিন্তু আমার এই জিনিসটাকে বলা হয় রোটেশনাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তার মানে দ্য বডি হ্যাজ নো টেন্ডেন্সি টু রোটেট, আর ফর কমপ্লিট ইকুইলিব্রিয়াম ট্রানজিশনাল ব্যালেন্স ইজ অলসো রিকোয়ার্ড, তার মানে রেজাল্টেন্ট ফোর্স বিকামস জিরো। A balanced beam or a balanced seesaw is a familiar example of this. Okay. Now this is center of gravity. Center of gravity means for a regular uniform object. তো সেন্টার অফ গ্র্যাভিটি কাকে বলে, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে যে আমি ধরো একটা ইরেগুলার অবজেক্ট ধরলাম, এবারে ইরেগুলার অবজেক্টকে যদি আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম ক্যালকুলেট করতে হয়, সেক্ষেত্রে আমি ধরে নিই যে এই বডিটার সমস্ত ওয়েটটা যে কোনো একটা পয়েন্টে কাজ করছে, অ্যান্ড দ্যাট পয়েন্ট ইজ নোন অ্যাজ সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, তো ফর এ রেগুলার ইউনিফর্ম অবজেক্ট, যদি কোনো বডিটা রেগুলার হয়, যেমন ধরো কিউব বা ধরো লুডোর ছক্কা, যেগুলো পার্টিকুলার শেপ আছে, ইউনিফর্ম অবজেক্ট, তাদের ক্ষেত্রে কিন্তু জিওমেট্রিক্যাল সেন্টারই সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, একদম মাঝখানে থাকে জিওমেট্রিক্যাল সেন্টারে। তো সেটা ইট মে লাই, যেমন এটা যদি রিং হয়, রিংয়ের ক্ষেত্রে কিন্তু বাইরে থাকছে, তার মানে ইট মে লাই ইনসাইড অর আউটসাইড দ্য মেটেরিয়াল অফ দ্য বডি। এটা কোনো একটা বডির ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। যেমন স্ফিয়ার হলে বাইরে থাকবে, মানে যদি হলো স্ফিয়ার হয় তাহলে বাইরে, যদি রিং হয় তাহলে বাইরে থাকছে। আবার যদি পুরোটাই যদি একটা কিউব হয়, ভর্তি কিউব, মানে হলো নয়, সেক্ষেত্রে তার ভিতরে থাকছে। এইবার লোয়ার সেন্টার অফ গ্র্যাভিটি জেনারেলি গিভস গ্রেটার স্টেবিলিটি। কোনো একটা বডির যদি সেন্টার অফ গ্র্যাভিটিটা লোয়ারে থাকে, নিচের দিকে থাকে, হ্যাঁ, যদি নিচের দিকে থাকে তাহলে জেনারেলি স্টেবল হয়। একটা গ্লাসের মধ্যে জল ভরলে দেখবে গ্লাসটা স্টেবল থাকে। কেন না, জলটা যখনই ভরা হচ্ছে তখনই দেখবে, মানে আমি যদি একটা ভর্তি গ্লাসে জল নিই আর একটা যদি হাফ ভর্তি জল নিই, দেখবে হাফ ভর্তিটার স্টেবিলিটি বেশি হচ্ছে। কেননা হাফ ভর্তিটার ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে নিচের দিকে, যত নিচের দিকে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে তত বেশি জিনিসটা স্টেবল হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, সেই জন্যেই কিন্তু আমার দেখবে যেগুলো বেস হয়, জেনারেলি বেস সবসময় বড় করা হয়। কোনো প্রিজম ধরো বা যে কোনো জিনিস ধরো, তার যদি বেসটা চওড়া করা হয় তাহলে কিন্তু
অনেকটা ব্রড বেস হয়, চওড়া বেস যদি হয় সেক্ষেত্রে কিন্তু তার স্টেবিলিটি বেশি হয়। তাহলে ব্রড বেস প্লাস লো সেন্টার অফ গ্র্যাভিটি ইকুয়ালস টু গ্রেটার স্টেবিলিটি। ঠিক আছে, এটা আমার জিনিস মনে রাখতে হবে। তো স্টেবিলিটি অফ বডি যারা বলছে যে ওয়াই ডাজ আ ওয়াইড লো ভেহিকেল রেজিস্ট ট্রপলিং। তো কেন হচ্ছে, কেন যদি আমার ওয়াইড লো ভেহিকেল থাকে তো সেইটা যে টপলিং রেজিস্ট করে কেন না, এর একমাত্র কারণ হচ্ছে মোর স্টেবল। কারণ এর বেসটাই তো ওয়াইড বেস বলে দিয়েছে, তার মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা লো আছে এবং লো লাইন অফ অ্যাকশন অফ ওয়েট রিমেন্স ফ্রি। এবার যদি সেটা লেস স্টেবল হয়, লেস স্টেবল কী করতে হবে, লেস স্টেবল হচ্ছে ন্যারো বেস যদি হয় সেখানে স্টেবল হবে না, যদি সেন্টার অফ গ্র্যাভিটিটা খুব উঁচুর দিকে হয় তাহলে স্টেবল হবে না, আর ওয়েট লাইন ক্যান ফল আউটসাইড বেস, তাহলে স্টেবল হবে না। তাই এটা হচ্ছে স্টেবল হওয়ার নিয়ম, এটা স্টেবল না হওয়ার নিয়ম। আর আমার যে প্রতিদিনের এক্সাম্পল রয়েছে যেটা হচ্ছে স্পোর্টস কার, বাস, ল্যাডার, টাওয়ার, এগুলো সমস্ত যত আমরা বেসি স্টেবলের এক্সাম্পল দেখব সবগুলোই কিন্তু এইগুলো প্রযোজ্য, মানে এই লো যেটা মোর স্টেবল সেটা কিন্তু প্রযোজ্য হয়। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এটা কি বলছি, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন যেটা বলছি আমরা, যে কোনো একটা নিউটন বলেছিলেন যে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে এই মহাবিশ্বে। এবারে আমি যদি ধরি দুটো বস্তু রয়েছে, দুটো বস্তুর একটা ভর হচ্ছে m1, একটা ভর হচ্ছে m2, এবং তাদের মাঝখানকার ডিস্টেন্স হচ্ছে r। তাহলে নিউটন বলেছিলেন যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে a প্রপোর্শনাল টু m1 ইন্টু m2, মানে দুটো মাসের গুণফলের সঙ্গে সমানুপাতিক, আর a প্রপোর্শনাল টু 1/r², মানে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার masses and inversely proportional to the square of the distance between the two masses। তো আমার সেই সূত্র ধরে পাচ্ছি যে a proportional to m1 m2/r², hence f equals to g m1 m2/r², and hence আমরা পাচ্ছি একটা ফর্মুলা, that formula is known as নিউটনস গ্র্যাভিটেশনাল ল, f equals to g m1 m2/r²। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এফটা হচ্ছে দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স, m1 এবং m2 তাদের মাস, আরটা হচ্ছে তাদের মধ্যে দূরত্ব সেন্টারের মধ্যে, দুটো বস্তুর সেন্টারের মধ্যে দূরত্ব, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, তো দিস ইজ নোন অ্যাজ নিউটনস গ্র্যাভিটেশনাল ল। মাস ভার্সেস ওয়েট আমরা জানতে হবে, মাস কি ওয়েট কি। মাস হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে কতটা পরিমাণ ম্যাটার রয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ মাস। আর ওয়েট হচ্ছে কোনো একটা বস্তুকে পৃথিবী কত ফোর্স দিয়ে টানলো, দ্যাট ইজ ওয়েট। ঠিক আছে, মাসের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, ওয়েটের হচ্ছে নিউটন। মাস ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ওয়েট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। মাস রিমেন্স এসেন্সিয়ালি কনস্ট্যান্ট ফ্রম দ্য প্লেস টু প্লেস। পৃথিবীর বা মহাবিশ্বে যে কোনো জায়গায় যাই না কেন মাস কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ওয়েটটা ডিপেন্ড করবে জি এর উপরে। কেননা আমরা জানি ওয়েটের ফর্মুলা হচ্ছে m ইন্টু জি। মাস যদিও বা কনস্ট্যান্ট, জি এর ভ্যালু কিন্তু প্রত্যেক জায়গায় বিভিন্ন, সুতরাং জি এর ভ্যালুর উপরে কিন্তু ওয়েটের ভ্যালু ডিপেন্ড করছে। ঠিক আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, পৃথিবী কোনো একটা বস্তুকে নিজের দিকে টানছে, তাহলে যে এফ ইকুয়ালস টু আমরা এম ইন্টু জি পাচ্ছি, এই যে জি ইজ নোন অ্যাজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা অ্যাপ্রক্সিমেটলি 10। তো আমাদের এইটা হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে নিয়ার আর্থ সারফেস ফ্রিলি ফলিং বডিজ accelerate downward. The acceleration is directed towards the center of earth. In schools জি এর ভ্যালু আমরা অনেক সময় 9.8 ধরি বা 10ও ধরে থাকি, কোনো অসুবিধা নেই। মাস ডাজ নট ডিটারমাইন দ্য ভ্যালু অফ জি ফর এ গিভেন লোকেশন। একটা জায়গার জন্য কিন্তু জি এর ভ্যালু বের করার জন্য মাস, যে বডিটার মাস সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে স্মল জি। ঠিক আছে, ইউনিফর্ম সার্কুলার মোশন, যদি একটা কোনো বস্তু কনস্ট্যান্ট স্পিডে একটা সার্কেলে ঘোরে তাকে আমরা বলবো হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। এবং এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এ কিন্তু সবসময় তার ডিরেকশন চেঞ্জ করছে, কারণ সার্কুলার মোশন যখন আমি ধরবো তখন তার ডিরেকশনের ভ্যালুটা হয় তার ট্যানজেন্ট বরাবর। মানে ধরো বস্তুটা এইখানে ছিল, তার দিকটা ছিল এই দিকে, বস্তুটা এখানে এলো, তার দিকটা হবে এই দিকে। এই বস্তুটা এখানে এলো,
তার দিক হবে এইদিকে, এখানে হলে এইদিকে। তার মানে কিন্তু দেখো অলওয়েজ কিন্তু ডিরেকশন চেঞ্জ করে 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 যাচ্ছে। তার মানে অলওয়েজ ইট চেঞ্জেস ইটস ডিরেকশন, ভেলোসিটি চেঞ্জেস বিকজ ইটস ডিরেকশন চেঞ্জেস। যদিও স্পিডটা সেম, ইউনিফর্ম স্পিড, কিন্তু ভেলোসিটি কিন্তু এখানে সবসময় চেঞ্জ, কারণ ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ভেলোসিটি ইজ হ্যাভিং বোথ the magnitude and direction. So as it is always changing its direction, velocity is also changing. Therefore the object is accelerated even when the speed is constant. এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, স্পিডটা এখানে কনস্ট্যান্ট থাকলেও কিন্তু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বলে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে বলে অ্যাক্সেলারেশনও কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং এই অ্যাক্সেলারেশনের দিকটা হচ্ছে মনে রাখতে হবে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই জিনিসটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এবং সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন। এই যে ইনওয়ার্ড ফোর্স যেটা আমরা সবসময় তৈরি করছি, এই যে ইনওয়ার্ড ফোর্স, সেন্টারের দিকে যে ফোর্সটা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। এই যে বস্তুটা ঘুরছে, আমি দেখবে কোনো একটা বস্তুকে, ঢিলকে যদি আমি সুতোয় বেঁধে আঙুলে করে ঘোরাই, তাহলে দেখবে একটা আঙুলের দিকে একটা টান লাগে, এবং এই যে টানটা লাগছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ নোন অ্যাজ সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু হচ্ছে মনে রাখতে হবে এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এমটা হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, ভিটা হচ্ছে স্পিড অফ দ্য অবজেক্ট, এবং আরটা হচ্ছে যে সার্কুলার পথে ও ঘুরছে সেই সার্কুলার পথের রেডিয়াস। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডিরেকশনটা হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার অবভিয়াসলি। ঠিক আছে, সেন্ট্রিপেটাল ফোর্স আমাদের প্রত্যেক দিনেই কাজে লাগে। যেমন টার্নিং এ কার, আমি একটা কারকে ঘোরাচ্ছি, সেখানে সেন্ট্রিপেটাল ফোর্স ইউজ করা হয়। এবং এখানে সেন্ট্রিপেটাল ফোর্সটা কিন্তু সাপ্লাই দেয় যে ওই রাস্তা আর গাড়ির চাকার মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স, সেইটা। ঠিক আছে, হোয়ারলিং এ স্টোন, আমি যদি একটা স্টোনকে আঙুলে করে সুতো বেঁধে ঘোরাই, এবং এখানেও কিন্তু এর সুতোর টানটা, সেই সুতোর টানটা কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সটাকে ব্যালেন্স করবে। স্যাটেলাইটস, যেটা আমাদের পৃথিবীর চারদিকে যে উপগ্রহগুলো ঘুরছে, সেই উপগ্রহগুলোও কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এবং এই ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্সটা কিন্তু সাপ্লাইড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, অ্যামিউজমেন্ট রাইডস, যেখানে আমরা অ্যামিউজমেন্ট রাইড করি, হ্যাঁ, সেখানেও কিন্তু সেইখানে কিন্তু যে সেন্ট্রিপিটাল ফোর্সটা, সেটা কিন্তু সাপ্লাইড বাই কন্ট্যাক্ট ফোর্সেস। ঠিক আছে, তো এইটা আমাদের জানতে হবে। একটা নিউমেরিক্যাল দেখি কি বলেছে, বলছে ফাইন্ড দ্য ওয়েট অফ 50 কেজি 50 কেজি স্টুডেন্ট টেক জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব সোজা, মাস দেওয়া আছে, জি দেওয়া আছে, গিভেন ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। তাহলে মাসের ভ্যালু বসিয়ে দেবো, জি এর ভ্যালু বসিয়ে দেবো, আনসার হচ্ছে 490 নিউটন। মনে রাখতে হবে ওয়েটের ইউনিটও কিন্তু নিউটন, এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ইউনিট অফ ফোর্স। ঠিক আছে, কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে কোয়েশ্চেন, তোমরা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মোমেন্ট? নিউটন মিটার। মোমেন্ট মানে হচ্ছে মোমেন্ট অফ ফোর্সটা, একটু আগেই বললাম মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে টাও ইকুয়ালস টু এফ ইন্টু ডি, ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে আমাদের সিম্পলি চলে আসছে নিউটন ইন্টু মিটার। কোয়েশ্চেন 2 এখানে বলা আছে হুইচ ফোর্স কিপস স্যাটেলাইট ইন অরবিট, থেকে বলতে হবে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, 3 নম্বর বলেছে ডাজ মাস চেঞ্জ ওয়েন ইউ গো টু দ্য মুন? তুমি চাঁদে গেলে কি মাস চেঞ্জ হবে? নো, আনসার হচ্ছে নো, মাস কিন্তু কোথাও চেঞ্জ হয় না, অলওয়েজ কনস্ট্যান্ট। নাম্বার 4 বলেছে ডিরেকশন অফ সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিকে? সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। যে সার্কুলার পাথে অবজেক্টটা ঘুরছে, সেই সার্কুলার পাথে সেন্টারের দিকে হবে। আইসিএসসি এক্সাম প্র্যাকটিস কিছু কোয়েশ্চেন আনসার দিয়েছি এখানে, দেখে নাও। ডিফাইন মোমেন্ট অফ ফোর্স অ্যান্ড স্টেট ইটস ইউনিট। তো আমরা জানি মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে টাও ইকুয়ালস টু এফ ইন্টু ডি, সেটা হচ্ছে মানে প্রোডাক্ট অফ দ্য ভ্যালু অফ ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন পাইভট অ্যান্ড পয়েন্ট অফ অ্যাকশন। ইটস এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার। বুঝলো? স্টেট দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস। প্রিন্সিপাল অফ মোমেন্টস কী বললাম না, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টস আর ক্লকওয়াইজ মোমেন্টস সমান, ইকুয়াল টু, দিস ইজ অনলি দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস। 3 নম্বরে যে ডিস্টিংগুইশ বিটুইন মাস অ্যান্ড ওয়েট। মাস আর ওয়েটের মধ্যে পার্থক্য বলেছে কি, মাস ইজ কনস্ট্যান্ট, ওয়েট ইজ নট কনস্ট্যান্ট। মাস হচ্ছে কি অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন আ বডি, আর ওয়েট হচ্ছে কি, ওয়েট হচ্ছে দ্য ওয়েট ইজ ইকুয়াল টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বাই হুইচ আর্থ অ্যাট্রাক্টস আ বডি টুয়ার্ডস ইটস সেন্টার। মাস ইজ মেজার্ড বাই বিম ব্যালেন্স, ওয়েট ইজ মেজার্ড বাই স্প্রিং ব্যালেন্স। এইগুলো বললেই হবে।
You can mention also unit, যে মাসের ইউনিট হচ্ছে মিটার, সরি, gram in CGS, kilogram in SI, exactly equal, weight is equal to, the unit of weight is dyne in CGS and Newton in MKS. নাম্বার 4 বলেছে স্টেট নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। নিউটনস ল হচ্ছে কি, দ্য অ্যামাউন্ট অফ ফোর্স ইচ অ্যান্ড এভরি অবজেক্ট অফ ইউনিভার্স অ্যাট্রাক্ট ইচ আদার, অ্যান্ড দ্য ভ্যালু অফ ফোর্স ডিপেন্ডস অন দ্য প্রোডাক্ট অফ দ্য টু masses and is inversely proportional to the square of the distance between the two objects. So we are getting F equals to g m1 m2 by r square, and this is only the mathematical expression of Newton's law of gravitation. Number 5, explain why a cyclist leans inward while taking a turn. So just it's an example of centripetal force. When a cyclist taking a turn, then it's equal to a circular motion, and we know in case of circular motion a centripetal force is generated, and due to which the cyclist leans inward. Okay. Number 6 হচ্ছে a force of 25 Newton acts 0.5 meter from a pivot. Calculate its moment. So we have to calculate it. Suppose এখানে যেটা বলা আছে F equals to হচ্ছে 25 নিউটন আর D হচ্ছে 0.4 মিটার। সো টাউ ইকুয়ালস টু হচ্ছে F ইন্টু D। F মানে হচ্ছে 25 ইন্টু 0.4, then it is coming 10. So answer is 10 Newton meter. Okay, answer is 10 Newton meter. Very easy. Challenge question. This is the last an important numerical question. The 30 Newton force acts on a lever at a perpendicular distance of 0.25 meter. What force will be applied? So the force is 30 Newton. Okay, and 30 Newton force acts on a lever at a perpendicular distance of 0.25 meter. Oh, this question is incomplete actually. বাকিটা আসেনি, আমি কোয়েশ্চেনটা একটু বলে দিই। কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে একটা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অফ মোমেন্ট বলা আছে, মানে বলা আছে যে 30 নিউটন একটা ফোর্স সেখানে অ্যাপ্লাই করছে 0.25 মিটার একটা ডিস্টেন্সে, আর একটা জায়গায় বলছে যে 0.75 ডিস্টেন্স আছে, তাহলে ফোর্সটা কত হবে। এবং এখানে দুটো ফোর্স কিন্তু মানে মোমেন্ট অফ ফোর্স ব্যালেন্স করছে, তার মানে 30 ইন্টু 0.25। আমি একটু আগেই বললাম প্রিন্সিপাল অফ মোমেন্টের ফর্মুলা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ দুটো মোমেন্ট সমান হবে, তাহলে 30 ইন্টু 0.25 ইকুয়ালস টু হচ্ছে F ইন্টু 0.75, অ্যান্ড এই কোয়েশন থেকে আমাকে এফটা বের করে নিলেই কিন্তু ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এফ কত আসছে? এফ আসছে দেখো 30, এফ আসছে 30 ইন্টু 0.25 by 0.75. Okay, and this is 3 and this is coming 10. So force is coming 10 Newton. Okay, so we have done almost the first chapter. Moment of force আমরা পড়লাম, moment of force equals to force into perpendicular distance. We have learned about equilibrium. Equilibrium is nothing but clockwise moment and anti-clockwise moment সমান, weight equals to W equals to mg, Newton's law of gravitation already we have learned, আর circular motion এর formula হচ্ছে F equals to mv square by r. So already we have completed this chapter. So I think that the first chapter has been done completely, and if you have any question or problem, you may comment in the comment box. I will try my best to answer you. Okay, thank you. দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে।